ডাস্টবিনে বসে আছি, আর ডাস্টবিনের সকল ময়লা আবর্জনা আমার উপরে। না না, নিজের থেকে নয়, কেউ আর যাই করুক নিজে থেকে শখ করে ডাস্টবিনে বসতে আসবে না। এক খচ্চর মার্কা পোলা আমাকে এখানে ফেলে দিয়ে গেছে। কি সুন্দর ঘরে বসেছিলাম, সেটা তার সহ্য হয়নি, তাই আমার এখন এই হাল। কিছুক্ষণ আগে বিছানার উপর উবু হয়ে শুয়ে অর্ধেক পা খাটের বাইরে দেওয়া অবস্থায় ফোনের মেসেঞ্জারে এক ছেলের ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিল অবনী। এমন সময় কে যেন পেছন থেকে থাবা দিয়ে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তাকিয়ে দেখে নিহাল। নিহাল অবনীর ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, কিরে ডুগডুগি কার সাথে এত ইটিস পিটিস করছিস শুনি? ওহো, এ তো দেখি আইডির নাম অচিনপুরের রাজা। তাই রাজার রানী হওয়ার শখ জাগছে নাকি রে তোর? নিহালের কথায় অবনীর গা পিত্তি জ্বলে ওঠে। সে চেঁচিয়ে বলল, এই, আপনাকে কতবার মানা করেছি না আমি যে আপনাকে ডুগডুগি ডাকবেন না? আর আপনি আবার ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছেন। আমার ফোন নিয়েছেন কেন? হে, দিন আমার ফোন ফেরত দিন বলছি। আসলে অবনীদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই নিহালদের। দুতলা ডিজাইন করা দুটো বিল্ডিংই প্রায় কাছাকাছি। নিহাল যে রুমে থাকে সেই রুমের বেলকনি বরাবর অবনীর রুমের বেলকনি। দুটোরই কোনো গ্রিল নেই, ছোটোখাটো একটা মিনি ছাদও বলা যায়। অবনী ও নিহালের বাবা বেস্ট ফ্রেন্ড। তারা সব কিছুতেই একই রকম করতে পছন্দ করে, হোক সেটা জামা কাপড় কিংবা অন্য কিছু। তারা শখ করেই দুটো বিল্ডিংয়ের ডিজাইন একই রকম করিয়েছিল। দুটো পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক। নিহাল এবার বলল, ঢুকেছি তো কি হয়েছে? আমি কি চোর নাকি? আর তুই পারলে ফোনটা নিয়ে দেখাতো। অবনী নিহালের গা ঘেঁষে লাফ দিয়ে দিয়ে তার হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করতে করতে রেগে বলল, বেশি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ফোন দিন আমার। আরে তুই তো পটল, দেখ আমার থেকে কত খাটো তুই, তাও খামোখা কেন এনার্জি নষ্ট করছিস বলতো? এই এই, একদম আমাকে পটল বলবেন না। আমি 5 ফুট 3, ওকে? নিজে যে তাল গাছ সেটা বলুন না। প্লিজ এভাবে রাখিস না, তোকে রাখলে না খুব কিউট লাগে, ইচ্ছে করে মশলা ছাড়া ফ্রাই করে খেয়ে ফেলি। অবনী চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ছি, কি অসভ্য ভাবা যায়? আমি কি কোনো চিকেন যে ফ্রাই করে খাবে সে? নিহাল আবারও বলল, ওকে যা, তোকে ফোন ফেরত নেওয়ার একটা অপশন দেই। আমাকে 5 মিনিট লিপ কিস করতে হবে, তাহলেই তোর ফোন একদম সহি সালামত তোর কোলে পৌঁছে যাবে। কত সিম্পল একটা ব্যাপার না? হোয়াট? আপনাকে কিস করব? তাও আমি? জাস্ট ইম্পসিবল। যান যান, লাগবে না ফোন। এমন 1000টা ফোন কেনার সামর্থ্য আমার বাপের আছে। একবার বাবাকে বললে আমার সামনে ফোনের কারখানা এনে রেখে দেবে। নিহাল বাঁকা হেসে বলে, 1000টা ফোন কেনার সামর্থ্য থাকলেও আইডিটার কি হবে বলতো? আহারে বেচারা, সবাই তো জানে এটা তোর আইডি। আইডিতে কয়টা পিকও আছে মনে হয়। আমি এটা দিয়ে বিভিন্ন আজে বাজে পোস্ট করব, তারপর তোর ছেলে ফ্রেন্ডদের কাছে অনেক সুন্দর সুন্দর পিক নিয়ে রোমান্টিক কথা বলবো। আইডিটা খুব একটা খারাপ হবে না, তাই না? আপনি কেন এমন করছেন বলুন তো? নিহাল অবনীর দিকে এগোতে এগোতে বলল। তোকে তো বললামই কেন করেছি। অবনী এতক্ষণে পেছাতে পেছাতে তার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। হায় হায়, এখন কি করব? আমি তো ধরা খাইছি। অবনী অসহায় দৃষ্টিতে নিহালের দিকে তাকিয়ে আছে। কিরে, পাওয়ার শেষ তোর? এখন আমার পাওয়ার দেখ। বলেই নিহাল অবনীর দুই সাইডে দেয়ালে হাত রেখে আস্তে আস্তে তার দিকে মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলো। উদ্দেশ্য হচ্ছে কিস করা, কিন্তু যেই না অবনীর ঠোঁটে ঠোঁট মিলাবে, অবনী অমনি দেয়াল ঘেঁষে তাড়াতাড়ি নিচে বসে পড়ল, যেন নিহাল তাকে কিস করতে না পারে। যার ফলস্বরূপ নিহালের ঠোঁট গিয়ে ঠেকলো সোজা দেয়ালে। আচমকা এমন হওয়ায় নিহাল কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আর এদিকে অবনী নিচে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। অবনীকে হাসতে দেখে নিহাল রাগে বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু অবনীর সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো পেটে হাত রেখে হেসেই চলেছে। অবনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিহাল কিছু একটা ভেবে একটা বাঁকা হাসি দিল। তারপর হাতের ফোনটা বিছানায় ঢিল দিয়ে ফেলে হুট করে তাকে কোলে তুলে নিল।
হঠাৎ কোলে তুলে নেওয়ায় অবনী চমকে ওঠে। তার হাসি মুহূর্তে হাওয়ার মতো ফুস হয়ে যায়। সে চেঁচিয়ে বলতে থাকে, এই এই আমাকে কোলে তুলছেন কেন? নামান বলছে আমাকে। অসভ্য, বাঁদর, ইতর, বদমাইশ, নামান আমাকে। আরে এখনই নামলে কি করে হবে? একটু ওয়েট কর, নামিয়ে কেন বসিয়েও দিব তোকে শোনা, তাও সিংহাসনে। তোর তো আবার রানী হওয়ার শখ হয়েছে। মানে? নিহাল আর কিছু না বলে অবনীকে নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে অবনী ননস্টপ হাত পা ছোড়াছুড়ি করে কোল থেকে নামানোর জন্য বলে যাচ্ছে, কিন্তু তার সব চেষ্টায় জল ঢেলে দিয়ে নিহাল অবনীকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে হাঁটা ধরল। অবনীর নজর কিচেনের দিকে পড়তেই দেখলো তার মা রান্না করছে। তাদের ড্রয়িং রুম থেকে কিচেনের সবটা স্পষ্ট দেখা যায়। এবার হয়তো কিছু করতে পারবো। সে জোরে জোরে গলা ফাটিয়ে তার মাকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু, দেখো দেখো না, নিহাল আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তোমার মেয়ে বিপদে গো আম্মু। আরে ও আম্মু। নিহাল হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, তুই আবার গলা ফাটিয়ে শুধু শুধু এনার্জি নষ্ট করছিস? তোর এত এনার্জি আসে কোথা থেকে বলতো? এনার্জি বাল্ব খাস নাকি? তোর আম্মুর কানে হেডফোন লাগানো, ভালো করে তাকিয়ে দেখ। অবনী এবার ভালো করে খেয়াল করে দেখলো তার মা কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে রান্না করছে। এই ডিজে আম্মুকে নিয়ে হয়েছে যত জ্বালা, এ গান শোনার আর টাইম পেল না। অবনী তার এসব ভাবনায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তাকে নিহাল কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ তার মনে হলো সে হাওয়ায় ভেসে ঠাস করে কোথাও পড়ে গেছে। সাথে সাথে চমকে খেয়াল করে দেখে সে ময়লার একটা বড় প্লাস্টিকের চারকোনা ডাস্টবিনে পড়ে আছে। অ্যাকচুয়ালি তাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাজটা নিহালেরই। অবনী নিহালের দিকে দেখে পকেটে দু হাত দিয়ে একটু দূরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। অবনী রেগে চিৎকার করে বলল, কি করছেন আপনি এটা? হে, আর কোনো জায়গা পেলেন না? শেষমেশ ডাস্টবিন। ইয়া, কি বাজে গন্ধ। ছাড়বো না আপনাকে আমি। শালার বেটা, খাট্টাস, গন্ডার, তোর জীবনেও ভালো হবে না, দেখে নিস। আগে তো নিজের ভালো করো মহারানী, তারপর না হয় আমার চিন্তা করো। টাটা। কথাটা বলে নিহাল পকেটে হাত রাখা অবস্থায় মুখে শীষ বাজাতে বাজাতে চলে যেতে লাগে। এই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমাকে এখান থেকে তুলবে কে শুনি? এই যে, এই এই। কিন্তু ততক্ষণে নিহাল অবনীর দৃষ্টির বাইরে চলে গেছে। এখন বাড়ির মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে অবনী, আর তার সামনে কোমরে দুই হাত রেখে ভ্রু কুচকে রেগে তার দিকে তাকিয়ে আছে তার মা মিসেস নীরা হালদার। উদ্দেশ্য, উনি কিছুতেই এর নোংরা অবস্থায় অবনীকে ঘরে ঢুকতে দেবে না। অবনী এবার বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে আম্মু? এভাবে পথ আটকে সামনে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমি ভিতরে যাব। আগে তুই বল, এই বাজে অবস্থা হলো কি করে তোর? কি করে আবার? তোমার এই সোনার টুকরো নিহালের জন্য। তুই আবার ওকে নাম ধরে ডাকছিস? তোকে না কতবার বলেছি ওকে ভাইয়া ডাকবি? সে তোর থেকে গুনে গুনে 3 বছরের বড়। অবনী মনে মনে বলল, এ শখ কত, নিজের ক্রাশকে ভাই ডাকবো। এর থেকে তো কচু খেতে গলায় দড়ি দিয়ে মরা ভালো। অবনী বলল, তো কি হয়েছে? আমি পারবো না ওকে ভাইয়া ডাকতে। এখন সরো দেখি, আমি গোসল করব। এইভাবে আর থাকতে পারছি না। কি বিশ্রী গন্ধ, ছি। নাকে হাত দিয়ে চেপে ধরে। তুই বাইরে গার্ডেন থেকে পাইপের পানি দিয়ে আগে নিজেকে পরিষ্কার করে আয়, না হলে পুরো ঘর নোংরা হবে। এমনিতেও তোর চারপাশে মাছিরা মৌ মৌ করছে, এই অবস্থায় ঘরে ঢোকা যাবে না। আম্মু, আমি বাইরে পানি ঢালতে পারবো না। তো আমিও তোকে ভিতরে ঢুকতে দিতে পারবো না, সরি। বাড়ির পেছনে গার্ডেনে পাইপের পানি দিয়ে শরীরে লেগে থাকা ময়লা পরিষ্কার করছে অবনী। এমন সময় তার মনে হলো তাকে কেউ দেখছে। পানির পাইপটা হাতে নিয়ে পেছনে ঘুরে দেখে নিহাল। তার থেকে কিছু দূরে দুই হাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে একটা বড় গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইস, আবার ক্রাশও খেলাম। এই ছেলেটার কি আমাকে ক্রাশ খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? নিহালের কথায় তার ধ্যান ভাঙে। নিহাল বলল, কিরে, তোর শরীরে ভাঁজগুলো এত সুন্দর কেন রে? আমাকে পাগল করার জন্য বুঝি? এইসব দেখিয়ে অন্য ছেলেদের পাগল করতে পারবি,
এই নিহালকে নয়। বুঝতে পেরেছিস ডুগডুগি? নিহালের কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ছি, ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। জীবনে কল্পনাও করিনি এমন একটা বাজে কথা আমাকে শুনতে হবে, তাও নিজের ক্রাশের কাছ থেকে। আমি যখন মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখন নিহাল আবারও বলে উঠল, এইসব সং সেজে দাঁড়িয়ে আমাকে শরীর দেখাবি নাকি ভিতরে যাবি? অবশ্য আমার দেখতে কোনো প্রবলেম নাই, তুই দেখাতে চাইলে। আমি আর 1 মিনিট ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ির ভিতরে চলে আসলাম। তারপর এক দৌড়ে নিজের রুমের ওয়াশরুমে এসে 2 হাত হাঁটুতে রেখে হাঁপাতে লাগলাম। মা গো মা, কি সাংঘাতিক পোলা, ভাবা যায়? আর একটু হলে তো আমি লজ্জায় দম বন্ধ হয়ে মরেই যেতাম মনে হয়। সোজা হয়ে দাঁড়িয়ে রেগে, আমি কি বলেছি নাকি যে তাকে আমার শরীর দেখাবো? সেই তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। এখন যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, বাবা মায়ের একমাত্র মেয়ে অবনী, এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে। দেখতে যেমন সুন্দরী তেমন মায়াবীও, কোনো দিক দিয়েই কমতি নেই তার। নিহাল ও অবনীর বাবা দুজনেই একসাথে পার্টনারশিপে বিজনেস করছে, একটা বড় কোম্পানিও আছে তাদের। নিহালরা 2 ভাই, সে বড়, ছোট ভাইয়ের নাম আহান। নিহালের 2 বছরের ছোট সে। নিহাল এতদিন ঢাকা হোস্টেলে থেকে অনার্স কমপ্লিট করেছে। 3 মাস হলো এখানে অবনী যে ভার্সিটিতে পড়ে সেখানে মাস্টার্সে ভর্তি হয়েছে। তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য। দেখতে খুবই সুদর্শন, তবে সে 1 নম্বরের মেয়েবাজ। মানুষ যেমন জামা কাপড় চেঞ্জ করে, সে তেমন মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। ভার্সিটিতে এসে অনেকক্ষণ যাবৎ নিহালকে খুঁজে যাচ্ছি, কিন্তু তাকে পাওয়া তো দূরে থাক, তার কোনো চিহ্নও নেই আশেপাশে। হঠাৎই কিছু একটা ভেবে ভার্সিটির পেছনের পুলের দিকে হাঁটা ধরলাম। সেখানে এসে, হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। নিহাল একটা মেয়ের কাঁধে মাথা রেখে তার সাথে প্রেমালাপ করতে ব্যস্ত। আমি তাড়াহুড়ো করে ওখানে তাদের সামনে গিয়ে 2 হাতে মেয়েটার চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে রেগেই বলতে লাগলাম, ওই গাবগাছের পেতনি, তোকে না আমি মানা করছিলাম নিহালের আশেপাশেও যেন তোকে না দেখি? তাও তোর কত বড় কলিজা, তুই আবারও ওর সাথে এখানে বসে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? আজ তোর একদিন কি, আর আমার যতদিন লাগে। অবনীর কাণ্ড দেখে নিহাল পেছন থেকে অবনীর কোমরে 2 হাত রেখে তাকে হেঁচকা টান মেরে মেয়েটার থেকে ছুটিয়ে পেছনে নিয়ে আসে। মেয়েটাও ছাড়া পেয়ে ততক্ষণে চম্পট। নিহাল হালকা রেগে বলল, কি করলি তুই এটা? হ্যাঁ, জানিস মেয়েটাকে পুনরায় পটাতে আমার পুরো 1 ঘন্টা টাইম লেগেছে। আগেরটার সাথেও তোর কারণে ব্রেকআপ হয়ে গেছে। এখন কি তোর জন্য আমি গার্লফ্রেন্ড ছাড়া থাকবো? আমার এবার রাগটা আরো বেড়ে গেল। আমি রেগে বললাম, ইস, যেভাবে বলছেন মনে তো হচ্ছে আপনাকে কেউ না খেয়ে থাকতে বলেছে। ভাব কত দেখো। কেন, গার্লফ্রেন্ড ছাড়া কি আপনি ইন্তেকাল করবেন শুনি? করলে করবেন, আপনার কবরে আমি 100টা ফুলের তোড়া গিফট করে আসবো নে। যত সব ফাউল কোথাকার। অবনীর কথা শুনে নিহাল বাঁকা হেসে বলল, আপাতত মরার কোনো শখ নেই, তবে তোর সাথে প্রেম করার শখ আছে। মুহূর্তেই আমার রাগের সব হাওয়া ফুস হয়ে উড়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? নিহাল অবনীর দিকে এগোতে এগোতে বলল, মানেটা খুব সোজা রে ডুগডুগি পটল। তোর কারণে যেহেতু আমার 2টা ব্রেকআপ হলো, তাই যতদিন পর্যন্ত না আবার কোনো নিউ গার্লফ্রেন্ড হচ্ছে, ততদিন পর্যন্ত তোর সাথে প্রেম করব। মানে তুই আজ থেকে আমার নিউ গার্লফ্রেন্ড। আমি পেছাতে পেছাতে কাঁপা কাঁপা গলায় তার দিকে আঙুল তুলে বললাম, একদম না, বলে দিচ্ছি, দূরে যান, দূরে যান। আর কিছু বলার আগেই আমার পায়ের নিচ থেকে জমিন গায়েব হয়ে গেল। আমি যেই না পা ফসকে পুলে পড়ে যেতে নিব, অমনি কেউ আমার 1 হাত খুব শক্ত করে ধরে ফেললো। হ্যাঁ, নিহাল। আমি ভয় ভয় একবার পানিতে তো একবার তার দিকে তাকাচ্ছি। সে একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, তেরা কিয়া হোগা ডুগডুগি, কি সাহসীগিরি শেষ তোর? এখন হাতটা ছেড়ে দিলেই তো তোর কেল্লা ফতে হয়ে যাবে। এবার বল, আমার সাথে প্রেম করবি কিনা? আমি এক পলকের জন্য রেগে বলে উঠলাম, জীবনেও না। তাহলে আমিও হাতটা ছেড়েই দিই, কি আর করার।
বাই বাই টুকটুকি, পেলাম না তোকে জীবনের তরে, তোমার আমার দেখা হবে মরণের পরে। বলেই সে আস্তে আস্তে আমার হাতটা ছেড়ে দিতে লাগলো। আমি আবারও বললাম, প্লিজ প্লিজ আমার হাতটা ছাড়বেন না, আমি সাঁতার জানি না, পড়লে আর উঠতে পারবো না। তুই কি আমার কথা শুনেছিস তাহলে? আমি কেন শুনবো তোর কথা? বলে আবার যেই তার হাত থেকে আমার হাতটা ছড়তে যাবে, অমনি আমি চোখ বন্ধ করে চেঁচিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমি রাজি। বলার সাথে সাথে নিহাল আমাকে টেনে একদম তার সাথে মিশিয়ে তার এক হাতে আমার কোমর জড়িয়ে ধরলো ও বলল, এদিকে সে আমার এত কাছে আসাতে আমার বুকে যেন কেউ তাকঢুম করে ঢুল পিটাচ্ছে এমন মনে হচ্ছে। তার শরীর থেকে এক অদ্ভুত মাতাল করা একটা ঘ্রাণ আসছে, যে ঘ্রাণটা বোধহয় কোনো গোলাপকেও হার মানাবে। আমি যখন চোখ বন্ধ করে তার শরীরের সেই মাতাল করা ঘ্রাণটা নিতে ব্যস্ত, তখন সে আমাকে ওভাবে ধরা অবস্থায় রেখেই বলল, এই তো গুড গার্ল, যা এবারের মতো মাফ করে দিলাম, তবে বারবার কিন্তু করব না, বলে দিলাম। নিহালের কথা শুনে আমি তাড়াতাড়ি তার বুকে দুই হাতে ধাক্কা দিয়ে সরিয়ে ছিটকে দূরে চলে আসি ও রেগে বলি, আপনি আসলেই একটা অসভ্য। তাই নাকি? তা আবার দেখাবো নাকি অসভ্যতা আমি? ধুর ছাতার মাথা, ভাল লাগে না। কথাটা বলে রেগে মেগে বোব হয়ে সেখান থেকে চলে এসে সোজা বাড়ির পথে হাঁটা দিলাম। আজ এসবের চক্করে ক্লাসগুলো মিস হলো। বাড়িতে আসতেই আম্মুর একগাদা প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন চলে আসলাম, রেগে আছে কেন, কি হয়েছে, ব্লাবলা। আমিও তার কোনো কথার জবাব না দিয়ে বিরক্তি নিয়ে রুমে চলে আসলাম। আমি কি ডিকশনারি নাকি যে সারাক্ষণ সবাই প্রশ্ন করতেই থাকবে? যত সব। রাত 1:05। আমি গভীর ঘুমে মগ্ন। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার পেটে সুরসুরি দিচ্ছে। নিভু নিভু চোখে তাকিয়ে সামনে নিহালকে দেখেই ধরফড়িয়ে শোয়া থেকে উঠে আসাম করে বসে পড়লাম। সে এত রাতে আমার রুমে কি করছে? এই ছেলে কি আমাকে শান্তি দিবে না? আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি আপনি এত রাতে এখানে কি করছেন? সে সোজা গিয়ে আমার বিছানায় গিয়ে মাথার নিচে দুই হাত দিয়ে পায়ের ওপর পা তুলে শুয়ে পড়লো, বলল, তো কোথায় থাকবো শুনি? আমার প্রেমিকার ঘরে আমি আসবো না তো কে আসবে? হ্যাঁ, ওই পাশের বাড়ির টাকলা আঙ্কেল। প্রেমিকা? কি আপনার প্রেমিকা? আশেপাশে তাকিয়ে, এখানে তো আমি ছাড়া আর কাউকে দেখছি না, তাহলে আপনার প্রেমিকাটা এখানে আসলো কোথা থেকে? সে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, এমা, তোর তো দেখি ভুলে যাওয়ার রোগও আছে। স্বাভাবিকভাবে। কেন মনে নেই আজ সকালে কি বলেছিলি? এবার আমার হুট করে সকালের কথাটা মনে পড়লো। আমি বললাম, হ্যাঁ মনে আছে। তাই বলে কি আপনি এত রাতে হুটহাট আমার ঘরে চলে আসবেন নাকি? তাও আবার আমার বিছানায় শুয়ে আছেন, কেউ দেখলে কি মনে করবে ভাবতে পারছেন আপনি? নিহাল নড়ে চড়ে একটু আয়েশ করে শুয়ে বলল, সে যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা শোন, তুই আজ থেকে রাতে ওইসব গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাবি না, বুঝলি? তোর ওই ভুড়িওয়ালা পেট দেখতে আমার ভালো লাগে না, ওই দেখে এখনো দেখা যাচ্ছে। আমি আমার পেটের দিকে তাকিয়ে দেখি টি শার্টটা কুঁচকে অনেকখানি উপরে উঠে গেছে। ডিম লাইটের আলোতে সবকিছু বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে টি শার্টটা নিচে নামিয়ে দিলাম। এবার খুব লজ্জা লাগছে আমার। শালার ব্যাটা লুচ্চা। হঠাৎ করে একটা কথা মনে পড়তেই তাকে হালকা রেগে ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করলাম, তার মানে ওই সময় আপনি আমার পেটে সুরসুরি দিচ্ছিলেন? হ্যাঁ দিয়েছি তো। তো মানে কি? আপনার সাহস হয় কি করে আমার পেটে হাত দেওয়ার? এই শোন, এত বেশি কথা না বলে আগে বলতো, তোদের ঘরে চানাচুর আছে? হোয়াট? চানাচুর? চানাচুর দিয়ে কি করবেন আপনি? কি করব? আবার খাবো। তুই কি কচি খুকি ফিডার খাস নাকি যে এটাও বুঝিস না? কি? এত রাতে চানাচুর খাওয়ার জন্য আপনি এখানে এসেছেন? দেশে কি চানাচুরের আকাল পড়েছে? সে যেই জন্যই আসি সেটা তোর দেখার বিষয় না। এখন যাতে যেটা বলছি গিয়ে নিয়ে আয়।
আমি পারবো না, নিজের বাসায় গিয়ে খান, যান। সে এক ঝটকায় শোয়া থেকে উঠে আমার সামনে তার মুখটা এনে বলল, তাহলে তো বিয়ের আগেই তোর সাথে বাসরটা সেরে ফেলতে হয়। কি বলিস রে ডুগডুগি? তার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়োয় সেখান থেকে উঠে নিচে চলে আসলাম। সেই পোলাকে কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই, কখন না জানি কি করে বসে। আচ্ছা, ও কার বিয়ের কথা বলছিল? ধুর, এসব আউলা ফাউলা চিন্তা করে আমি কি করব? অবনী নিজের চরকায় তেল দে। ওই রাম ছাগলের কথায় ভেবে তোর কোনো ফায়দা হবে না। রান্নাঘর থেকে চানাচুরের বক্সটা নিয়ে সোজা ঘরে চলে আসলাম। তারপর চানাচুরের বক্সটা এক প্রকার আছাড় মেরে নিহালের সামনে রেখে দাঁতে দাঁত চেপে বললাম, নিন বেটা রাক্ষস খান, খেয়ে জলদি এখান থেকে বিদায় হন দেখি। নিহাল অবনীকে রেগে ধমক দিয়ে বলল, এই, আমাকে কি তোর কোনো অ্যাঙ্গেলে ভিখারি মনে হয় যে এভাবে বলছিস? তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই আমাকে ধমকাচ্ছিস? এই সবগুলো চানাচুর তুই খাবি, এটা তোর শাস্তি। কি বলেন এসব পাগল ছাগলের মতো? এই এক বক্স চানাচুর আমি খাবো? ইম্পসিবল। নিহাল বাঁকা হেসে বলল, তাহলে আমার দ্বারাও অনেক কিছু পসিবল। বলেই আমার কাঁধের দুপাশে তার দুই হাতের ভর ছেড়ে দিল। আমার প্রাণ পাখিটা এদিকে আকুম বাকুম করছে ভয়, কারণ সে তার নিচের ঠোঁটের এক সাইড কামড়ে ধরে আমার ঠোঁটের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি ভয় ভয় বললাম, কি করছেন নিহাল? কেন? যা তুই চাইছিলি তাই করব এখন। সকালে বিছানা থেকে উঠতে পারছি না। কি করে উঠবো? রাতে পুরো এক বক্স চানাচুর যে খেয়েছি, ওই কন্ডার মার্কাটার জন্য এখন আমার পেটের 12টা বেজে রয়েছে। কোনো রকমে শোয়া থেকে উঠে বদ হজমের একটা পিল খেয়ে নিলাম, একটু পর হয়তো ঠিক হয়ে যাবে। ভার্সিটি ছুটির পর শিহাবের সাথে মাঠের এক কোণে থাকা বেঞ্চে বসে আছি। আমাদের ভার্সিটির চারপাশ ঘিরে স্টুডেন্টদের বসার জন্য এরকম বেঞ্চ রয়েছে। শিহাব আমার ক্লাসমেট, বন্ধুও বলা চলে, তবে তত ভালো বন্ধু না। আমার বেস্ট ফ্রেন্ড নাদিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ, হালকা জ্বর ঠান্ডা আর কি। তাই সে 3 দিন যাবৎ ভার্সিটিতে আসছে না। সেজন্যই এতদিন শিহাবের সাথে একটু আধটু কথা বলি, তাও নিজে থেকে নয়। সেই সেদে সেদে আমার সাথে কথা বলে, পরে আমিও বলি। আমি অন্যদিকে তাকিয়ে যখন শিহাবের সাথে কথা বলতে ব্যস্ত, তখন সে আমার অন্য কিছু দেখতে ব্যস্ত। তবে আমি সেটা প্রথমে খেয়াল করিনি, করতামও না যদি না তখন নিহাল আসতো। আমার কথা বলার মাঝখানেই কোথা থেকে নিহাল এসে হুট করে আমার আর শিহাবের মাঝখানে জায়গা করে বসে পড়ল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রকমের রেগে আছে। চোখ দুটো দিয়ে তার জ্বালামুখের মতো আগুন বের হচ্ছে। সে ওই রাগীভাবে মুখে জোরপূর্বক একটা হাসির রেখা টেনে তার এক হাত আমার অপর পাশের বাহুতে রেখে এক ঝটকায় আমাকে তার আরও কাছে টেনে নিল। আমি তার মতি গতি কিছুই বুঝতে পারছি না, শুধু হ্যাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। তার হাতটা এতটাই শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছে তার নখগুলো আমার মাংসের ভিতর ঢুকে যাবে। ব্যথা পাচ্ছি, তাও কিছু বলতে পারছি না, টু শব্দটা পর্যন্ত না, কারণ এখন শিহাব রয়েছে। শিহাবও যে কিছুটা বিরক্ত এসবে তা ওর চেহারা দেখলে যে কেউই বলে দিতে পারবে। নিহাল ওই হাসিটা মুখে রেখে শিহাবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এই যে মিস্টার শিহাব, আপনি এখন আসতে পারেন। ইউ নো না, উই আর জিএফ অ্যান্ড বিএফ, সো ইটস পার্সোনাল। শিহাব মনে হয় কথাটা শুনে একটু বড়সড় একটা ধাক্কা খেলো। সে গম্ভীর কণ্ঠে বলল, জিএফপিএফ মানে? কই অবু, তুমি তো আমাকে এই বিষয়ে কিছু বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে। আমি আমতা আমতা করে বললাম, আসলে ও আমাকে আর কিছু বলতে না দিয়ে নিহাল চোখ মুখ শক্ত করে শিহাবকে বলল, কেন? আমি বলেছি তাতে হয়নি, ওর বলতে হবে কেন? এই চল তো, এখানে পাবলিক প্লেসে প্রেম করা যায় বুঝি। চলো
এখানে থেকে। বলে সে আমাকে কিছু বলতে না দিয়ে আমার এক হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে আসলো। শিহাব হয়তো তখনও বিস্ময়সূচক দৃষ্টিতে আমাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি আর নিহাল একটা গার্ডেন পার্কের পাশাপাশি বসে আছি। প্রায় আধ ঘন্টা হতে চলল। এখন দুপুর টাইম, তাই পার্কে তেমন মানুষজন নেই বললেই চলে। নিহাল কিছুই বলছে না, শুধু রাগে হাত একবার মুষ্টিবদ্ধ করছে, তো এই এক হাত দিয়ে অন্য হাতের আঙুল ফোটাচ্ছে, তো আবার মাথা নিচু করে চুল ধরে টানছে, হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টায়। আর আমার এদিকে ভয় হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে। এখন না জানি সে কি করে আমার সাথে, ভেবেই আমার অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে। আমি যেই দুই হাতে ভর দিয়ে তার থেকে আর একটু দূরত্ব বজায় রেখে বসতে যাব, অমনি সে মাথা নিচু করে রেখেই খপ করে তার পাশে থাকা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে রেগে শান্ত গলায় বলল, এখন পালাচ্ছিস কেন? ভয় লাগছে বুঝি আমাকে? 115। দেখুন। সে আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে ঝুঁকে আমার দুই সাইডে বেঞ্চের মধ্যে হাত রেখে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। আগে মনে ছিল না? আর এইসব কি পড়েছিস? হ্যাঁ, হাতটা এইটুকু না রাখলেই পারতি। চুল কি তোর সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? বেঁধে রাখা যায় না? সবাইকে কি দেখাতে হবে তুই কত সুন্দর? কাল থেকে যদি তোকে এসব ড্রেস আর চুল ছাড়া অবস্থায় তোকে বাইরে বেরোতে দেখেছি, তোর একদম হাল এমন করব যে তুই ভাবতেও পারবি না। তার কথা শুনে আমি এবার ফুপিয়ে ফুপিয়ে শব্দ করে কেঁদে দিলাম। সে আবারও আমাকে ধমক দিয়ে বলল, এই এই, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। এসব ঢং অন্য কাউকে গিয়ে দেখাস, আমাকে না। বুঝতে পেরেছিস? আর এই শিয়াব তোকে অবু ডাকছিল কেন? হ্যাঁ, ওর সাহস কি করে হয় তোকে অবু ডাকার? কে হয় ও তোর? ও কি তোর প্রেমিক যে তোকে এসব ডাকবে? ও যখন তোকে বাজে দৃষ্টিতে দেখছিল তখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছিল না রে? তাই তো তুইও ওকে বাধা না দিয়ে বসে বসে মজা নিচ্ছিলি। আমি তার কথাগুলো আর সহ্য করতে পারলাম না। দুই হাতে তার বুকে খুব জোরে ধাক্কা দিলাম, যার ফলে সে আমার থেকে ছিটকে দূরে সরে গেল। আমি দাঁড়িয়ে রাগে ক্ষোভে চিৎকার করে বললাম, ব্যাস, অনেক বলেছেন, আর না। হ্যাঁ, হয় সে আমার প্রেমিক, তাতে আপনার কি? হে, কে আমাকে কিভাবে দেখলো না দেখলো সেটা আমার ব্যাপার। আপনি এসব বলার কে শুনি? আমি কি পড়বো না পড়বো, কিভাবে চলবো সেটা আমি নিজেই বুঝে নিতে পারবো। সো আপনার এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে, সেই অধিকার আমি আপনাকে দিইনি, বুঝতে পেরেছেন? কথাগুলো বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসি। তার দিকে একবারের জন্য আর ফিরে তাকাইনি। আজ 3 দিন হয়ে গেল নিহালের সাথে আমার কোনো দেখা হয় না। না এখন বাড়িতে আসে, না আর আগের মতো, না ভার্সিটির কোথাও তাকে পাওয়া যায়। আমারও তাকে না দেখে বুকটা কেমন জানি খা খা করে, কিন্তু আমিও আমার ইগোর কারণে আর তার খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। কেন করব? দোষটা তো ওই দিন সে করেছিল আমার সম্পর্কে বাজে মন্তব্য করে। মানছি একটু ভুল আমারও ছিল, তাই বলে সে আমাকে ওসব বলবে? আমি যখন বেডে আধশোয়া হয়ে বসে কোলে একটা বালিশ নিয়ে সব ভাবছিলাম, তখনই কেউ দরজা ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢোকে। তাকে দেখি আম্মু। ওনাকে দেখে কেন জানি খুব চিন্তিত লাগছে। আমি বিচলিত হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এত কথা বলার টাইম নেই, তুই ঝটপট এগুলো পরে রেডি হয়ে নে, তোর জন্য সবাই নিচে অপেক্ষা করছে। রেডি হব মানে? কিন্তু কেন রেডি হব সেটা তো বলবে নাকি? তুই এগুলো পরে রেডি হয়ে নিচে আয় তো, তাহলে সব বুঝতে পারবি। কথাটা বলেই আম্মু ব্যস্ততা দেখিয়ে চলে গেল। একটা হালকা লাল কালার লেহেঙ্গা ও গয়না পরে ড্রয়িং রুমের সোফায় বউ সেজে বসে আছি। কিছুক্ষণ আগে পার্লার থেকে 2 মেয়ে এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমার সামনের সোফায় আব্বু, আঙ্কেল ও একজন বয়স্ক লোক হাতে কি সব কলম ও কাগজপত্র নিয়ে বসে আছে।
আর আমার পাশে আমার আম্মু ও আরো কয়েকজন প্রতিবেশী মহিলা। বুঝতে পারছি আমাকে কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তাই বলে কি আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না আব্বু আম্মু? আমি কি করে মেনে নিব অন্য কাউকে? আমার মনে যে অন্য কারোর বসবাস। হ্যাঁ, আমি নেহালকে ভালোবাসি, তবে সে কি আমাকে ভালোবাসে? হয়তো না। হৃদয়ের সময় পুরো পাথর হয়েছিলাম আমি। আম্মু আব্বু কারোর সাথে কোনো কথা বলিনি আমি। তারা দুজনেই আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তবে আমি কোনো রেসপন্স করিনি। অনেক অভিমান জমে আছে আমার তাদের প্রতি। হয়তো সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো একটা ঘরে বসে আছি। রুমটা যে কার তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমার বিয়েটা নিহালের সাথেই হয়েছে। কাজী বিয়ে পড়ানোর সময় যখন নামটা বলেছিল তখন প্রথমে চমকে গিয়েছিলাম আমি। আমার বিয়ে নাকি নিহালের সাথে আরো 3 বছর আগে থেকেই ঠিক হয়েছিল। আমি বাদে এই কথা দুই ফ্যামিলির সবাই জানতো, এমনকি নিহালও। সেজন্যই তো সে আমার সাথে সবসময় এমন করত। আমি আর নিহাল ব্যালকনিতে রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছি। কারোর মুখে কোনো কথা নেই, দুজনের নজরই সামনের খোলা আকাশের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীরবতা ভেঙে আমি বললাম, আপনি তাহলে শুরুতেই সবকিছু জানতেন, তাই না? সে মৃদু স্বরে বলল। হ্যাঁ, জানতাম। তাহলে আমাকে বলেননি কেন? সে হালকা হেসে বলল, বললে কি আর তোকে ওভাবে জ্বালাতে পারতাম? আই এম সরি নিহাল। কেন? ওই দিন ওসব বলার জন্য? হুম। আসলে সেদিন দোষটা আমারই ছিল। কি করব বল, ওই শিহাব তোকে যে বাজেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তাই নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। ইচ্ছে তো করছিল তোর চোখ দুটো উপড়ে ফেলি। না, অপরাধ কিছুটা আমারও ছিল। আমার খেয়াল রাখার উচিত ছিল। সে কিছুই বলছে না। এতক্ষণ আমরা কেউই কারোর দিকে তাকাইনি। আমি এবার তার দিকে ফিরে তাকে জিজ্ঞেস করলাম, ভালোবাসেন আমাকে? সেও আমার দিকে ফিরে আমার 2 গালে তার 2 হাত আলতো করে ধরে বলল, জানিস, যেদিন থেকে আমার মনে নতুন কোনো অনুভূতির সৃষ্টি হয়েছিল, সেদিন সেই অনুভূতিগুলো শুধু তুই ছিলি। যখন আশেপাশে ভালোবাসা শব্দটা শুনতাম, তখন সবার আগে তোর কথাটা মাথায় আসতো। তখন বুঝেও আমি ব্যাপারটা এড়িয়ে যেতাম। তোকে যদি বলি তোকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না, তাহলে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। যদি বলি তোকে একদিন না দেখলে নিজেকে পাগল পাগল লাগে, তাহলে আমি বলবো আমি তোকে অনেক ভালোবাসি। কি করব বল, তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছিস। যদি রোমান্টিক ভাষায় বলতে যাই তাহলে বলবো তুমি মিশে আছো আমার নিঃশ্বাসে। আমি তার কথাগুলো শুনে আমি আর চোখের পানি আটকাতে পারলাম না। আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইছে। না, এটা কোনো বেদনার অশ্রু নয়, এটা হচ্ছে খুশির অশ্রু। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার খুশি এটা, যা সবার ভাগ্যে হয়তো জোটে না। আমি তৎক্ষণাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম। সেও আমাকে 2 হাতে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আমি বললাম, আমিও আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমিও আপনার মতো রোমান্টিক ভাষায় বলতে চাই, ভালোবাসি তোমাকে। কি করব তুমিই বলো? তুমিও যে মিশে আছো নিঃশ্বাসে আমার।